Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching. আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে র্যাপিড রিডার বইয়ের দ্বিতীয় গল্পটি অর্থাৎ দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এর পাশাপাশি জানিয়ে রাখি র্যাপিড রিডার বইটা থেকে আরও দুটো গল্প আছে, দ্য ঘোস্ট বাম্বন এবং এ ঘোস্টলি ওয়াইফ, এবং মেন যে টেক্সট বইটা আছে সেখানে চারটে প্রোজ অর্থাৎ গদ্য আছে, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার এবং অফ স্টাডিজ, এবং দুটি পোয়েম আছে, মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইজ। এই সমস্ত গল্প এবং কবিতা আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেকেন্ড সেমিস্টারের সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা পড়বো দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। গল্পটি শুরু করার আগে কয়েকটা কথা বলে দিই। দেখবে এই গল্পটা যেখানে শুরু হচ্ছে চ্যাপ্টার 4-এ, তার আগে লেখা আছে ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। তাহলে এই গল্পগুলোর লেখকের নাম হচ্ছে লাল বিহারী দে, আর এইগুলোকে বলা হয় ফোক টেলস অফ বেঙ্গল। ফোক টেলস মানে লোককাহিনী বা লোকগাথা, যে গল্পগুলো লোকের মুখে মুখে প্রচলিত। আমরা সবাই ছোটবেলায় কি করেছি, দাদু ঠাকুমার কাছে গল্প শুনতাম, সেই এক যে ছিল রাজা এক যে ছিল রানী, তারপর রাজকুমার রাজকুমারী, 7 সমুদ্র 13 নদী পারে কোনো দৈত্য দানব রাজকুমারীকে বন্দি করে রেখেছে, রাজকুমার পক্ষীরাজে করে গিয়ে উড়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গল্পগুলো হচ্ছে গাঁজাখুরি গল্প। দেখবে এখানে পশু পাখি গাছ তারাও কথা বলতে পারে। আমরা যারা পঞ্চতন্ত্রের গল্প পড়েছি, আরও ভালো হবে যদি বলি ঠাকুরমার ঝুলি। ছোটবেলায় আমরা সবাই ঠাকুরমার ঝুলি টিভিতে দেখেছি বা ঠাকুরমার ঝুলির গল্প শুনেছি, তো অনেকটা সেই ধরনেরই গল্পই হচ্ছে ফোক টেলস অফ বেঙ্গল। তো চলো গল্পটা আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে দিচ্ছি এবং ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোর আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। ওয়ান্স অন এ টাইম এ রিলিজিয়াস মেন্ডিকেন্ট কেম টু এ কিং। একদা এক সময় এক ভিক্ষুক সন্ন্যাসী রাজার কাছে এসেছিলেন। মেন্ডিকেন্ট মানে হচ্ছে ভিক্ষুক, যারা ভিক্ষা করে খায়। তো রিলিজিয়াস মেন্ডিকেন্ট বলেছে, তাহলে তোমরা বলবে ভিক্ষুক সন্ন্যাসী। তো সেই সন্ন্যাসী রাজার কাছে এসেছিল। হু হ্যাড নো ইস্যু, যার কোনো সন্তান ছিল না। এখানে ইস্যু মানে হবে সন্তান, অর্থাৎ সেই রাজার কোনো সন্তান ছিল না। অ্যান্ড সেড টু হিম, এবং সন্ন্যাসী তাকে বললেন, অ্যাজ ইউ আর অ্যাংসাস টু হ্যাভ এ সন, যেহেতু তুমি একটা সন্তান হওয়া নিয়ে চিন্তিত, অ্যাংসাস মানে চিন্তিত বা উদ্বিগ্ন, আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ, আমি রানীকে একটা ওষুধ দিতে পারি। এখানে ড্রাগ হবে ওষুধ। বাই সলোয়িং হুইচ সি উইল গিভ বার্থ টু টুইন সন্স, যেটাকে খেলে সে দুটো যমজ সন্তানের জন্ম দেবে। সলোয়িং মানে গিলে খাওয়া হয়, এখানে তোমরা খাওয়া বলতে পারো। তাহলে ওই ওষুধটা খেলে রানী কি হবে, টুইন সন্স যমজ সন্তানের জন্ম দেবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি ওষুধটা দেবো একটা শর্তে। এখানে কন্ডিশন মানে শর্ত। কি শর্ত? দ্যাট অফ দোজ টুইন্স ইউ উইল গিভ ওয়ান টু মি, ওই দুটো যমজ সন্তানের মধ্যে একটা সন্তান কিন্তু আমাকে দিতে হবে। এটা মনে রাখবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আমাদের ওই ভিক্ষুক সন্ন্যাসী কি বলল, যে দুটো সন্তানের মধ্যে একটা সন্তান কিন্তু আমাকে দিতে হবে, সেই শর্তেই আমি কিন্তু ওষুধ রানীকে দেবো। অ্যান্ড কিপ দ্য আদার ইয়োর সেলফ, এবং অন্যটা তুমি নিজের কাছে রেখে দেবে। তার মানে একটা আমাকে দেবে, একটা নিজের কাছে রেখে দেবে। রাজাকে বলল। দ্য কিং থট দ্য কন্ডিশন সামহাট হার্ড, রাজা ভাবলো এই শর্তটা একটু কঠিন বা কঠোর। সত্যিই তো দুটো সন্তান হবে, একটা সন্তানকে দিয়ে দিতে হবে। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংসাস টু হ্যাভ এ সন টু বিয়ার হিজ নেম, কিন্তু রাজা খুবই চিন্তিত ছিল যাতে তার একটা সন্তান হয় এবং সেই সন্তান কি করবে, বিয়ার হিজ নেম, তার নামটাকে বহন করবে। অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং তার এই সম্পত্তি এবং রাজত্বকে সে উত্তরাধিকার সূত্রে পাবে। রাজার যদি না কোনো ছেলে থাকে বা সন্তান না থাকে, তাহলে কি হবে, রাজার যে রাজত্ব, রাজার যে সম্পদ কি হবে। তাই সে কি করলো, হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্মস, সে এই শর্তে রাজি হয়ে গেল। এখানে টার্মস মানে শর্ত, যে ঠিক আছে নেই মামার চেয়ে কানা মামা ভালো, আমার কোনো সন্তান নেই, দুটো হবে, একটা তো আমার কাছে থাকবে, একটা দিয়ে দেবো। অ্যাকর্ডিংলি দ্য কুইন সলোড দ্য ড্রাগ, সেই মতোই রানী কি করলো, সেই ওষুধটাকে খেলো। অ্যাকর্ডিংলি মানে সেই মতো, আর সলোড আগেই বললাম গিলে খাওয়া হয়, এখানে তোমরা খেলো বলতে পারো। অ্যান্ড ইন ডিউ টাইম গেভ বার্থ টু টু সন্স, এবং নির্দিষ্ট সময়ে দুটো সন্তানের জন্ম দিল। ডিউ টাইম মানে নির্দিষ্ট সময়। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, তারপরে সেই যমজ দুই ভাই 1 বছরের হয়ে গেল। 2 years old,
3 ইয়ার্স ওল্ড, 4 ইয়ার্স ওল্ড, 5 ইয়ার্স ওল্ড, এভাবে 2 বছর, 3 বছর, 4 বছর এবং 5 বছরের হয়ে গেল। অ্যান্ড স্টিল দ্য মেন্ডিকেন্ট ডিড নট অ্যাপিয়ার, এবং তখনও সেই ভিক্ষুক সন্ন্যাসী কিন্তু এলো না টু ক্লেম হিজ শেয়ার, তার যে ভাগ সেটাকে দাবি করতে। ক্লেম মানে দাবি করা, আর শেয়ার মানে ভাগ, মানে তার ভাগ নিতে এলো না। কি ভাগ? সেই একটা সন্তানকে সে নিয়ে যাবে, সেটা নিতে এলো না। দ্য কিং অ্যান্ড কুইন দেয়ারফোর থট দ্যাট, রাজা রানী সেই জন্য ভাবলো যে দ্য মেন্ডিকেন্ট হু ওয়াজ ওল্ড, সেই ভিক্ষুক সন্ন্যাসী যে ছিল বৃদ্ধ, ওয়াজ ডেড, হয়তো মারা গেছে। অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস, এবং তাদের মন থেকে সমস্ত ভয়কে সরিয়ে ফেললো। কিন্তু কথাই আছে নয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নট ডেড, কিন্তু সেই ভিক্ষুক সন্ন্যাসী মারা যায়নি, বাট লিভিং, সে বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সে খুব যত্ন সহকারে বছরগুলোকে গুনছিল, মানে এক এক করে সে বছর কাউন্ট করছিল। দ্য ইয়ং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটর্স, তারপর সেই যুবক রাজকুমারদের কি করা হলো? শিক্ষকদের অধীনে দেয়া হলো। টিউটর্স মানে শিক্ষক। অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস ইন লার্নিং, এবং তারা খুব দ্রুত শিখতে লাগলো। র্যাপিড প্রোগ্রেস মানে দ্রুত উন্নতি করতে লাগলো শিক্ষাতে। অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অর রাইডিং, এর পাশাপাশি তারা কি শিল্পকলা শিখলো। রাইডিং মানে চাপা বা চড়া, মানে ঘোড়ায় চড়া শিখলো। অ্যান্ড শুটিং উইথ দ্য বো, এবং তীর ধনুক ছোড়া শিখলো। বো মানে ধনুক হয়, তো ধনুক তো ছোড়ে না, শুটিং দ্য বো মানে হচ্ছে তীর ছোড়া শিখলো। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং তারা ছিল অসাধারণভাবে সুন্দর। কমনলি মানে সাধারণ হয়, আনকমনলি হ্যান্ডসাম, তাদেরকে দেখতে ছিল অসাধারণ সুন্দর। দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, তাই সমস্ত লোকেরা কি করত? তাদের প্রশংসা করত। অ্যাডমায়ার্ড মানে প্রশংসা করা। হোয়েন দ্য প্রিন্সেস ওয়ার 16 ইয়ার্স ওল্ড, যখন দুই রাজকুমারের বয়স হলো 16 বছর। মনে রাখবে, পারলে আন্ডারলাইন করে রাখতে পারো, প্রশ্ন আসতে পারে। যখন দুই রাজকুমারের বয়স হলো 16 বছর, তখন কি হলো? দ্য মেন্ডিকেন্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য প্যালেস গেট, সেই ভিক্ষুক সন্ন্যাসী প্রাসাদের দরজায় নিজের আবির্ভাব ঘটালো। অ্যাপিয়ারেন্স মানে আবির্ভাব, মানে সবাই দেখলো যে প্রাসাদের দরজায় কে এসে দাঁড়িয়েছে? সেই মেন্ডিকেন্ট মানে ভিক্ষুক সন্ন্যাসী। অ্যান্ড ডিম্যান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং সে এসে রাজার যে শপথ ছিল সেটা পূর্ণ করার দাবি জানালো। ডিম্যান্ডেড মানে দাবি করা, ফুলফিলমেন্ট মানে পূর্ণ, আর কিংস প্রমিস যেন রাজার সেই শপথ। রাজা বলেছিল 2 সন্তানের মধ্যে 1 সন্তান দেবো, তো ভিক্ষুক সন্ন্যাসী সেটা দাবি করলো। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার ড্রাইড আপ উইদিন দেম, সঙ্গে সঙ্গে রাজা এবং রানীর হৃদয় কি হলো? শুকিয়ে গেল, ড্রাইড আপ। অবশ্যই 16 বছর হয়ে গেছে আসেনি, আর আজকে এসে দাবি করছে 2 সন্তানের মধ্যে 1টা সন্তানকে দিয়ে দিতে হবে, তো রাজা রানীর খুব মন খারাপ। দে হ্যাড থট দ্যাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অফ দ্য লিভিং, তারা তো ভেবেছিল এই ভিক্ষুক সন্ন্যাসী জীবিতদের রাজ্যে আর নেই। ল্যান্ড অফ দ্য লিভিং মানে জীবিতদের রাজ্যে নেই, মানে কি? সে মারা গেছে, এটাই রাজা রানী ভেবেছিল। বাট হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ, কিন্তু তারা খুব চমকে গেল, অবাক হলো। হোয়েন দে স হিম স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, যখন তারা দেখলো তাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে। ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসে। ফ্লেশ মানে মাংস, ব্লাড মানে রক্ত। রক্ত মাংসের মানুষ দাঁড়িয়ে আছে বলতে পারো, বা বলতে পারো দেখলো সশরীরে সেই ভিক্ষুক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে প্রাসাদের দরজায়। অ্যান্ড ডিম্যান্ডিং ওয়ান অফ দ্য ইয়ং প্রিন্সেস ফর হিমসেলফ, এবং সে দাবি করছে তাকে হচ্ছে একটা যুবক রাজকুমার দিয়ে দিতে হবে। সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। দেখো, ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ ছিল, যেখানে টেক্সটটা পড়লে আর 4টে অপশান দেখে তোমরা বুঝে যেতে কোনটা অ্যান্সার হবে। কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়, এখানে এসএকিউ আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো নিজে থেকে বা মুখস্থ করে লিখতে হবে। আর সবথেকে বড় কথা এলএকিউ আছে, লং অ্যান্সার কোয়েশ্চেন, যেটাকে ব্রড কোয়েশ্চেন বলা হয়। 2টো 6 মার্কসের মানে 6 নাম্বারের আছে, আর একটা 5 মার্কস অর্থাৎ 5 নাম্বারের। এবং এই নোটগুলো এক একটা বড় খাতার কিন্তু অর্ধেক পাতা করে লিখতে হবে, এবং এই নোটস সেই গ্রুপেই দেয়া হবে যারা অনলাইন ক্লাস করছে তাদের। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবং এই অনলাইন ক্লাসের ফিজ হচ্ছে মান্থলি অনলি 200, মানে প্রতি মাসে মাত্র 200 টাকা। আমি কমেন্টে একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। কিন্তু ক্লাস করতে চাইলে আমার সাথে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে।
দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার প্লাঞ্জড ইন্টু এ সি অফ গ্রিফ। রাজা এবং রানী দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল। প্লাঞ্জড মানে নিমজ্জিত হওয়া বা ডুবে যাওয়া, আর সি অফ গ্রিফ মানে হচ্ছে দুঃখের সাগরে। স্বাভাবিক, 16 বছর পরে একটা সন্তানকে নিয়ে চলে যাবে, মন তো খারাপ হবেই। তো রাজা রানী কি বলেছে, দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে গেল। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট, কিন্তু আর কোনো উপায় ছিল না। হাউএভার, যাই হোক, বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, এক রাজকুমারের সাথে তাদেরকে আলাদা হতেই হবে। পার্ট মানে ছেড়ে যাওয়া, মানে একজনকে রাখতে হবে আর একজনকে দিয়ে দিতে হবে। তোমাদের এখানে মনে হতে পারে যে রাজার তো এত ক্ষমতা আছে, তো ভিক্ষুক সন্ন্যাসীকে তো মেরে পাঠিয়েই দিতে পারতো, কিন্তু দেখো তারপরেই লেখা আছে ফর দ্য মেন্ডিকেন্ট মাইট বাই হিজ কার্স। ওই যে ভিক্ষুক সন্ন্যাসী, সে তার অভিশাপের দ্বারা, কার্স মানে অভিশাপ, সে কি করতে পারে, টার্ন ইনটু অ্যাসেস, সে ছাই বা ভস্মে পরিণত করতে পারে। নট অনলি বোথ দ্য প্রিন্সেস, শুধু দুই রাজকুমারকে নয়, বাট অলসো দ্য কিং, কুইন, প্যালেস অ্যান্ড দ্য হোল অফ দ্য কিংডম টু বুট। তার পাশাপাশি রাজা, রানী, প্রাসাদ, এমনকি হোল কিংডম, গোটা রাজত্বকে কি করে দিতে পারে, ছাই বা ভস্মীভূত করে দিতে পারে। ওই মেন্ডিকেন্টের এমন অভিশাপের ক্ষমতা আছে। তাহলে কি করতে হবে, দিতেই হবে, কোনো উপায় নেই। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু কোন সন্তানটাকে দেয়া হবে, বড় ছেলে না ছোট ছেলে? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, একজন অন্যজনের মতোই প্রিয়, মানে বড়টাকেও যেমন ভালোবাসে ঠিক ছোটটাকেও তেমনই ভালোবাসে। বাবা মায়ের কাছে তো সন্তান, সব সন্তানই সমানই হয়। এ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড কুইন, তাহলে একটা প্রচণ্ড লড়াই শুরু হলো, ফিয়ারফুল স্ট্রাগল, এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো রাজা রানীর হৃদয়ের মধ্যে, যে কোন সন্তানকে আমরা দেবো। অ্যাজ ফর দ্য ইয়ং প্রিন্সেস, ওই যুবক রাজকুমারদের মধ্যে ইচ অফ দেম সেড, দুজনেই বলল আই উইল গো, আই উইল গো, আমি যাব, আমি যাব। এই যে দুটো রাজকুমার আছে, দুজনেই এবার বলল, বড় বলছে আমি যাব, ছোট ভাই বলছে আমি যাব। দ্য ইয়ঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার, ছোট ভাই বড় ভাইকে বলল ইউ আর ওল্ডার, তুমি বড়, ইফ অনলি বাই এ ফিউ মিনিটস, কয়েক মিনিটের হলেও তুমি আমার থেকে বড়। জানো তো এরা যমজ, যে আগে জন্মেছে তাকে বড় ছেলে বলা হয়। তো বলছে তুমি কয়েক মিনিটের হলেও তুমি আমার থেকে বড়। ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমি হচ্ছে আমার বাবার গর্ব। ইউ রিমেন অ্যাট হোম, তাই তুমি ঘরেতে থাকো। বড় সন্তান কি হয়, বড় ছেলে বাবার খুব কাছের হয়, প্রথম সন্তান, তাই বলছে ছোট ভাই বড় ভাইকে বলছে তুমি আমার বাবার গর্ব, তাই তুমি এখানেই থাকো। আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি হচ্ছে ওই ভিক্ষুক সন্ন্যাসীর সাথে যাব। তো বড় ভাই কি এত সহজে মেনে নেবে? সে কি বলছে দেখো, দ্য এল্ডার সেড টু দ্য ইয়ঙ্গার, তখন বড় ভাই ছোট ভাইকে বলছে ইউ আর ইয়ঙ্গার দ্যান আই অ্যাম, তুমি আমার থেকে ছোট। ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুমি আমার মায়ের আনন্দ। ছোট ছেলেরা কি হয়, মায়ের খুব আদরের হয়। তাহলে ছোট ভাই বড় ভাইকে বলেছিল তুমি আমার বাবার গর্ব, তুমি থাকো। বড় ভাই ছোট ভাইকে বলছে না, তুমি আমার মায়ের আনন্দ, তুমি থাকো। ইউ রিমেন অ্যাট হোম, তুমি ঘরেতে থাকো। আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি ওই ভিক্ষুক সন্ন্যাসীর সঙ্গে যাব। আফটার এ গ্রেট ডিল অফ মর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, প্রচণ্ড পরিমাণে শোক এবং অনুতাপের পরে, মর্নিং মানে হচ্ছে শোক পালন, দুঃখ যেটাকে বলে, আর ল্যামেন্টেশন মানে অনুতাপ, তো এটা প্রচুর পরিমাণে চললো। আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লোথস উইথ হার টিয়ার্স, রানী যখন কেঁদে কেঁদে চোখের জলে নিজের শাড়ি ভিজিয়ে ফেললেন। ওয়েটেড মানে ভিজিয়ে ফেলা, তো রানী তো কাঁদছে, মা এক ছেলেকে চলে যেতে হবে। তো অবশেষে কি হলো, দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিকেন্ট, যে বড় ছেলে ছিল সেই বড় ভাই সে কি করলো, তাকে হচ্ছে ওই ভিক্ষুক সন্ন্যাসীর সাথে পাঠানো হলো। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, কিন্তু সেই রাজকুমার বাবার ঘর ছাড়ার আগে, রুফ মানে ছাদ হয়, ফাদার্স রুফ মানে এখানে হবে ওই বাবার ঘর ছেড়ে যাওয়ার আগে, হি প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস, নেক্সট পেজে চলে এসো, সে তার নিজের হাতে করে বসালো এ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, প্রাসাদের উঠোনে একটা গাছ। কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন। যাওয়ার আগে কি হলো, বড় ছেলে প্রাসাদের উঠোনে একটা গাছ বসিয়ে দিয়ে গেল। অ্যান্ড সেড টু হিজ পেরেন্টস অ্যান্ড ব্রাদার, এবং নিজের বাবা মাকে এবং ভাইকে বলল দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটাই হচ্ছে আমার জীবন। হোয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যখন তোমরা দেখবে এই গাছটা খুব সবুজ এবং সতেজ হয়ে আছে, দেন নো দ্যাট ইট ইজ ওয়েল উইথ মি, তাহলে জানবে আমি ভালো আছি। হোয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, যদি দেখো গাছটার কিছু কিছু অংশ ফ্যাকাসে হয়ে গেছে, ফেড মানে ফ্যাকাসে, মানে পাতা ঝরে পড়ছে, গাছটা ফ্যাকাসে হয়ে গেছে, দেন নো দ্যাট আই অ্যাম ইন অ্যান ইল কেস, তাহলে ভাববে আমি অসুস্থ বা আমি কোনো বিপদে পড়েছি। এই যে দেখো ইল কেস, ইল মানে অসুস্থ হওয়া হয়, তো জানবে আমি অসুস্থ মানে কি আমার শরীর খারাপ বা আমি কোনো রকম বিপদে পড়েছি। অ্যান্ড হোয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, এবং যখন দেখবে পুরো গাছটাই কি হয়ে গেলো, ফ্যাকাসে হয়ে গেল, মানে পাতা টাতা শুকিয়ে সব
সব পড়ে যাচ্ছে, দেন নো দ্যাট আই অ্যাম ডেড অ্যান্ড গান, তাহলে বুঝবে আমি মারা গেছি এবং চলে গেছি। তাহলে এই কথাগুলো মনে রেখো, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। গাছটা যখন সতেজ এবং সবুজ থাকবে তার মানে বড় ছেলে ভালো আছে, যদি ফ্যাকাশে হয় পাতা ঝরে পড়তে থাকে তাহলে সে বিপদে বা অসুস্থ আছে, আর যদি গাছটা পুরোপুরি ফ্যাকাশে হয়ে যায় পাতা সব ঝরে পড়ে যায় তার মানে সে মারা গেছে। দেন কিসিং অ্যান্ড এমব্রেসিং দ্য কিং অ্যান্ড কুইন অ্যান্ড হিজ ব্রাদার, তারপরে রাজা রানী এবং নিজের ভাইকে চুম্বন করে এবং এমব্রেসিং মানে জড়িয়ে আদর করে, হি ফলোড দ্য মেন্ডিক্যান্ট, সে কী করলো, সেই ভিক্ষুক সন্ন্যাসীকে অনুসরণ করলো, মানে তার সাথে চলে গেল। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করলেই আমি তোমাদের কমেন্টগুলোই আগে চেক করি। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। Next paragraph. As the mendicant and the prince were wending their way towards the forest, যখন সেই ভিক্ষুক সন্ন্যাসী এবং রাজকুমার আঁকাবাঁকা পথ দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, ওয়েন্ডিং দেয়ার ওয়ে, ওয়েন্ডিং মানে আঁকাবাঁকা পথ দিয়ে জঙ্গলে যাচ্ছিল, দে স সাম ডগস হোয়েলস অন দ্য রোড সাইড, তারা রাস্তার ধারে কিছু কুকুর ছানা দেখতে পেল। ডগস হোয়েলস মানে হচ্ছে কুকুর ছানা, যাদেরকে আমরা পাপি বলি। এই হোয়েলস শব্দটা আশা করি ম্যাক্সিমাম জনই এই প্রথম শুনলে, আমরা কুকুর ছানাকে পাপি নামেই জানি, তো এখানে হোয়েলস মানে হচ্ছে কুকুরছানা। এখানে কয়েকটা নতুন নতুন শব্দ জানবো। ওয়ান অফ দ্য হোয়েলস সেড টু ইটস ড্যাম, একটা কুকুরছানা তার মাকে বলল, এই ড্যাম মানে হচ্ছে মাদার, মম, ঠিক আছে? এই যে বললাম না নতুন শব্দ কিছু জানবো, তাহলে ড্যাম মানে হচ্ছে মা, হোয়েলস মানে হচ্ছে কুকুরছানা। আর শুরুতে ফার্স্ট লাইনেই পড়েছিলাম দ্য কিং হ্যাড নো ইস্যু, রাজার কোনো সন্তান ছিল না, ইস্যু মানে হচ্ছে সন্তান। তাহলে একটা কুকুরছানা তার মাকে বলল, মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান, মা আমি ওই সুন্দর যুবকের সাথে যেতে চাই। হু মাস্ট বি এ প্রিন্স, ও নিশ্চয়ই কোনো রাজকুমার। দ্য ড্যাম সেড, মা বলল, গো যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপি অ্যাজ হিজ কম্পেনিয়ন, দেখো এখানে পাপি লিখেছে, এবং রাজকুমার খুব আনন্দের সাথে সেই কুকুরছানাটাকে নিজের সঙ্গী হিসাবে নিল। কম্পেনিয়ন মানে সঙ্গী, সে ভাবলো আমি একা যাচ্ছি, যাই হোক আমার একটা সঙ্গী পেলাম। দে হ্যাড নট গান ফার, তারা বেশি দূরে যায়নি। হোয়েন আপন এ ট্রি অন দ্য রোড সাইড, যখন রাস্তার ধারে একটা গাছেতে, দে স এ হক অ্যান্ড ইটস ইয়ং ওয়ান্স, তারা দেখলো একটা বাজ পাখি এবং তার ছানারা। হক মানে হচ্ছে বাজ পাখি। ওয়ান অফ দ্য ইয়ং ওয়ান সেড টু ইটস ড্যাম, একটা ছোট বা ছানা বাজ পাখি তার মাকে বলল, মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান, আমি ওই সুন্দর যুবকের সাথে যেতে চাই। যেমনভাবে কুকুর ছানাটা তার মাকে বলেছিল, এখানে হচ্ছে একটা বাজ পাখির ছানাও তার মাকে বলল, মা আমি ওই সুপুরুষ যুবক, আমি ওই সুন্দর যুবকের সাথে যেতে চাই। হু মাস্ট বি দ্য সন অফ এ কিং, ও নিশ্চয়ই কোনো রাজার ছেলে। দ্য হক সেড, তখন সেই বাজ পাখিটা বলল, মানে তার মা বলল, গো যাও। মানে এরা কি সহজেই যেতে দিয়ে দিচ্ছে, হ্যাঁ? আর মানুষের হলে দেখো এত কান্নাকাটি। কুকুরের মা বলছে হ্যাঁ যাবি, যা, জানে এখানে থাকলে জ্বালাবে, যা। বাজ পাখির মা বলছে হ্যাঁ হ্যাঁ যা যা যা। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়ং হক অ্যাজ হিজ কম্পেনিয়ন, এবং রাজকুমার খুব আনন্দের সাথে সেই যে বাজ পাখির ছানাটাকেও নিজের সঙ্গী হিসাবে নিল। সো দ্য মেন্ডিকেন্ট, দ্য প্রিন্স উইথ দ্য পাপি অ্যান্ড দ্য ইয়ং হক, তাহলে ভেবে দেখো এখন কিন্তু তারা চারজন। তাই সেই ভিক্ষুক সন্ন্যাসী, রাজকুমার, কুকুরছানা এবং বাজ পাখির ছানা ওয়েন্ট অন দেয়ার জার্নি, তাদের যাত্রাপথে চলতে লাগলো। অ্যাট লাস্ট দে ওয়েন্ট ইন টু দ্য ডেপথস অফ দ্য ফরেস্ট, অবশেষে তারা জঙ্গলের গভীরে পৌঁছালো। ডেপথ মানে গভীর। ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাউসেস অফ মেন, যেটা ছিল মানুষজনের বাড়ি থেকে অনেক দূরে, তার মানে তারা মানুষজনের যে বাসস্থান সেখান থেকে অনেক গভীরে জঙ্গলে পৌঁছে গেছে। হোয়ার দে স্টপড বিফোর এ হাট, যেখানে তারা একটা কুঁড়ে ঘরের সামনে এসে থামলো। থ্যাচড উইথ লিভস, যেটা হচ্ছে পাতা দিয়ে ছাউনি ছিল। থ্যাচড মানে হচ্ছে ছাউনি, তাহলে এই যে কুঁড়ে ঘরটা তার ছাউনিটা কিসের ছিল? লিভস, পাতার। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিকেন্ট সেল, এটা ছিল ভিক্ষুক সন্ন্যাসীর কুটির। এখানে সেল মানে বলবে কুটির, তাহলে এটাতেই হচ্ছে ওই ভিক্ষুক সন্ন্যাসীটা থাকে। দ্য মেন্ডিকেন্ট সেড টু দ্য প্রিন্স, তো সেই ভিক্ষুক সন্ন্যাসী রাজকুমারকে বলল, ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি,
এই কুঁড়ে ঘরেই তোমাকে আমার সাথে থাকতে হবে। ইওর চিফ ওয়ার্ক উইল বি টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট, তোমার প্রধান কাজ হবে জঙ্গল থেকে ফুল সংগ্রহ করে আনা। চিফ ওয়ার্ক মানে প্রধান কাজ, আর কাল ফ্লাওয়ার্স মানে ফুল সংগ্রহ করা, মানে ফুল তুলে আনা। আন্ডারলাইন করে রাখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো কি প্রধান কাজ? না জঙ্গল থেকে ফুল তুলে আনা। আচ্ছা কেন তুলে আনবে সেটাও ইম্পর্টেন্ট, এটাও আন্ডারলাইন করে রাখো। ফর মাই ডেভোশন, ডেভোশন মানে পূজা অর্চনার জন্য, মানে আমি পুজো করব তার জন্য তোমায় জঙ্গল থেকে ফুল তুলে আনতে হবে। ইউ ক্যান গো অন এভরি সাইড, তুমি যে কোনো দিকে যেতে পারো এক্সেপ্ট দ্য নর্থ, খালি উত্তর দিক ছাড়া। এক্সেপ্ট মানে ছাড়া, মানে উত্তর দিক ছাড়া তুমি যেদিকে ইচ্ছা যেতে পারো। কেন উত্তর দিকে যেতে বারণ করছে দেখো তারপরে লেখা আছে ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ, যদি তুমি উত্তর দিকে যাও, ইভিল উইল বিটাইড ইউ, তাহলে তোমার সাথে বিপদ ঘটবে। বিটাইড মানে ঘটা বা আসন্ন, ইভিল মানে জানো শয়তান, এখানে খারাপ, বিপদ বলতে পারো, তুমি বিপদে পড়বে বা তোমার বিপদ ঘটবে। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, তুমি যা ইচ্ছা ফল বা শিকড় খেতে পারো। রুট মানে শিকড়, মানে এই বনে জঙ্গলে তুমি যা ফল শিকড় পাবে যা ইচ্ছা খেতে পারো। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, আর তোমার পান করার জন্য ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, তুমি ওই ছোট নদী থেকে পেয়ে যাবে। তারপরে সামনেই কোনো নদী আছে, ব্রুক মানে ছোট নদী, তো নদীর জল তুমি পান করবে। দ্য প্রিন্স ডিসলাইক নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, রাজকুমারের এই জায়গাটা বা কাজ কোনোটাই অপছন্দ হলো না, মানে রাজকুমারের দুটোই ভালো লাগলো। বেশ সত্যি তো একটা অ্যাডভেঞ্চারাস জায়গা, জায়গাটাও ভালো আর সুন্দর কাজ, জঙ্গলে ঘুরে ঘুরে কী করতে হবে, খালি ফুল আনতে হবে। অ্যাট ডন, ডন মানে হচ্ছে ভোর, ভোরবেলা হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট, সে জঙ্গলে কী করতো, ফুল সংগ্রহ করতো বা ফুল তুলতো। অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিকেন্ট, এবং সেগুলো কাকে দিয়ে দিত, সেই ভিক্ষুক সন্ন্যাসীকে। আফটার হুইচ দ্য মেন্ডিকেন্ট ওয়েন্ট অ্যাওয়ে সামহোয়ার, এরপরে সেই ভিক্ষুক সন্ন্যাসী কোথাও একটা চলে যেত, দ্য হোল ডে, সারা দিন ধরে। অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন, এবং সূর্যাস্তের আগে ফিরতো না। টিল সানডাউন মানে সূর্যাস্তের আগে, তার মানে ওই সকালে পূজা অর্চনা করে সেই যে সাধু বাবা বেরিয়ে যেত, আবার একদম সূর্যাস্তের সময় করে আসতো। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, তাই রাজকুমারের কাছে পুরো সমগ্র বা পুরো দিনটাই কিন্তু ছিল। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট, সেই জঙ্গলে ঘুরে বেড়াতো। কার সাথে ঘুরে বেড়াতো মনে আছে তো, তার দুটো সঙ্গী আছে। উইথ হিজ টু কম্পেনিয়ান্স, তার দুই সঙ্গীর সাথে। কে কে, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, আন্ডারলাইন করে রাখবে। দ্য পাপি অ্যান্ড দ্য ইয়ং হক, সেই কুকুর ছানা এবং সেই বাজ পাখির ছানার সাথে। হি ইউজ টু শুট অ্যারোস অ্যাট দ্য ডিয়ার, সে কী করতো, হরিণদের দিকে তীর ছুঁড়ত। শুট অ্যারোস মানে তীর ছোড়া। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, যেটা কিনা ওখানে প্রচুর পরিমাণে ছিল, তার মানে ওখানে প্রচুর হরিণ ছিল, মানে হরিণ শিকার করতো, হরিণের দিকে তীর ছুঁড়ত। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, এবং এইভাবেই সে তার সময় কাটাতো। ওয়ান ডে অ্যাজ ই পিয়ার্স এ স্ট্যাগ উইথ অ্যান অ্যারো, একদিন সে একটা হরিণকে তীরবিদ্ধ করেছিল। পিয়ার্স উইথ অ্যান অ্যারো, পিয়ার্স মানে হচ্ছে বিদ্ধ করা, বেঁধা। আর স্ট্যাগ মানে তোমরা ক্লাস 10-এ পড়েছো, মাই ওন ট্রু ফ্যামিলিতে ছিল পুরুষ হরিণ। তাহলে একদিন এরকম একটা পুরুষ হরিণকে সে তীরবিদ্ধ করলো। এবং এরপরে কি হলো, দ্য উন্ডেড স্ট্যাগ র্যান টুয়ার্ডস দ্য নর্থ, সেই আহত হরিণটা কোন দিকে ছুটে গেল, উত্তর দিকে ছুটে গেল। অ্যান্ড দ্য প্রিন্স, এবং রাজকুমার, নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিকেন্টস বিহেস্ট, সে সেই ভিক্ষুক সন্ন্যাসীর যে নির্দেশ বা আদেশ সেটার কথা ভাবলো না। ফলোড দ্য স্ট্যাগ, সে সেই হরিণের পিছু নিল। বিহেস্ট মানে হচ্ছে আদেশ বা নির্দেশ, তো সেই মেন্ডিকেন্ট যে আদেশ দিয়েছিল যে সব দিকে যেতে পারো কিন্তু উত্তর দিকে যাবে না, তো এখন আর সেটা সে ভাবলো না, যেহেতু আহত হরিণটা ওই দিকে গেছে, সে উত্তর দিকেই তার পিছু নিল। হুইচ এন্টার্ড ইনটু এ ফাইন লুকিং হাউস, যেটা কিনা একটা খুব সুন্দর দেখতে ঘরের মধ্যে প্রবেশ করলো। কে, সেই হরিণটা। দ্যাট স্টুড ক্লোজ বাই, যেটা খুব কাছেই ছিল, তাহলে কাছেই একটা সুন্দর দেখতে বাড়ির মধ্যে সেটা প্রবেশ করলো। দ্য প্রিন্স এন্টার্ড, রাজকুমারও সেটার ভেতরে প্রবেশ করলো। বাট ইনস্টিড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, কিন্তু হরিণটাকে দেখতে পাওয়ার পরিবর্তে, ইনস্টিড মানে পরিবর্তে, সে কি দেখতে পেল, হি স এ ইয়ং ওম্যান অফ ম্যাচলেস বিউটি, সে দেখলো একটা অপূর্ব সুন্দরী মহিলা, সিটিং নিয়ার দ্য ডোর, দরজার সামনে বসে আছে। ম্যাচলেস বিউটি মানে অপূর্ব সুন্দর, মানে যেটাকে ম্যাচ করা জানে না এমন সৌন্দর্য আছে তার। তো সে হচ্ছে দরজার সামনে বসে আছে। উইথ এ ডাইস টেবিল সেট বিফোর হার, এবং তার সামনে একটা পাশা খেলার টেবিল রাখা আছে, এটা আন্ডারলাইন করে রাখো, ডাইস টেবিল। তাহলে মহিলাটি বসে আছে দরজার কাছে আর তার সামনে একটা ডাইস টেবিল, পাশা খেলা। পাশা খেলা তোমরা দেখেছো ওই লুডোর ছক্কারি মতো অন্যরকম একটু ঘুটি হয়, তো সেগুলোকে চালতে হয় এবং এইভাবে পাশা খেলা হয়। তো পাশা খেলার টেবিল নিয়ে সে বসে আছে।
দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট, রাজকুমার যেন সেই জায়গাতেই আটকে গেল। রুটেড মানে শিকড় হয়, রুটেড টু দ্য স্পট মানে সেই জায়গাতেই আটকে গেল। কেন? হোয়াইল হি অ্যাডমায়ার্ড দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, যখন সে প্রশংসা করছিল স্বর্গের অপ্সরা রূপের এই নারীটা। হেভেন বর্ন বিউটি মানে স্বর্গের অপ্সরাদের যেরকম সুন্দরী দেখতে হয়, এই মহিলাটিকেও কিন্তু সেই ততটাই সুন্দরী দেখতে। তো সেটাই রাজকুমার দেখছিল। কাম ইন স্ট্রেঞ্জার সেড দ্য লেডি, মহিলাটি বলল আগন্তুক ভেতরে আসুন। স্ট্রেঞ্জার মানে আগন্তুক বা অচেনা ব্যক্তি, তার মানে রাজকুমারকে ভিতরে আসতে বলল। চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার, তোমার ভাগ্য তোমাকে এখানে নিয়ে এসেছে। এখানে চান্স মানে সুযোগ হবে না, ভাগ্য বা কপাল, নিয়তিও বলতে পারো, তোমার নিয়তি তোমাকে এখানে এনেছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে, কিন্তু তুমি চলে যেও না উইথাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, আমার সাথে একবার পাশা না খেলে। বলছে এসে তো গেছো, আমার সাথে একবার পাশা না খেলে কিন্তু তুমি চলে যেও না। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল। নেক্সট পেজে চলে এসো। রাজকুমার খুব আনন্দের সাথে এই প্রস্তাবে রাজি হলো। কেন প্রস্তাবে রাজি হবে না? এত সুন্দরী মেয়ে বলছে, তাই রাজকুমার বলল হ্যাঁ আমি পাশা খেলবো। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিক্স, যেহেতু এই খেলাটা একটা ঝুঁকির খেলা, রিক্স মানে ঝুঁকি। তোমরা জানো মহাভারতে এই পাশা খেলা হয়েছিল এবং যুধিষ্ঠির এই পাশা খেলা হেরে গেছিল বলে তাদের রাজত্ব চলে গেছিল। এমনকি শেষমেশ কাকে বাজি রেখেছিল? দ্রৌপদীকে, সেই জন্য দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। তো যেহেতু এটা একটা ঝুঁকির খেলা, দে এগ্রিড দ্যাট, তারা রাজি হলো, ইফ দ্য প্রিন্স লস দ্য গেম, যদি রাজকুমার খেলাটা হেরে যায়, হি শুড গিভ হিজ ইয়ং হক টু দ্য লেডি, তাহলে রাজকুমার তার সাথে যে ওই বাজ পাখির ছানাটা আছে সেটা ওই মহিলাটিকে দিয়ে দেবে। অ্যান্ড ইফ দ্য লেডি লস্ট ইট, যদি মহিলাটি হেরে যায়, শি শুড গিভ দ্য প্রিন্স এ ইয়ং হক জাস্ট লাইক দ্যাট অফ হার প্রিন্স, তাহলে সেই মহিলাটি রাজকুমারকে ঠিক একই রকম দেখতে একটা বাজ পাখির ছানা দেবে। দ্য লেডি ওন দ্য গেম, তো মহিলাটি প্রথমবার জিতে গেল। সি দেয়ারফোর টুক দ্য প্রিন্সেস ইয়ং হক, তাই সে কি করলো না রাজকুমারের সেই বাজ পাখির ছানাটাকে নিয়ে নিল। অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক, এবং সেটাকে একটা গর্তের মধ্যে রেখে দিল যেটার ওপরে তক্তা দেয়া ছিল। কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক মানে তক্তা, তাহলে ওপরে তক্তা দিয়ে ঢাকা, নিচে একটা গর্তের মধ্যে রেখে দিল। তাহলে মনে রাখবে প্রথম খেলায় শর্ত ছিল হচ্ছে বাজ পাখির ছানা, আর প্রথম খেলাটা কে জিতলো? মহিলা, তাই রাজার থেকে বাজ পাখির ছানাটাকে নিয়ে একটা গর্তে রেখে ওপরে তক্তা চাপা দিয়ে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে এ সেকেন্ড টাইম, রাজকুমার বলল আমি আরেকবার খেলবো। এইসব খেলা জুয়া খেলা এরকমই হয়, নেশার হারলে মনে হয় না আবার খেলবো। অ্যান্ড দ্য লেডি এগ্রিং টু ইট, এবং মহিলাটি রাজি হয়ে গেল। দে ফেল টু ইট এগেন, তো তারা আবার খেলা শুরু করলো। অন দ্য কন্ডিশন দ্যাট, এইবারে এই শর্ত রাখলো যে, কন্ডিশন মানে শর্ত, কি শর্ত মানে এবারে কি বাজি রাখলো? ইফ দ্য লেডি ওন দ্য গেম, যদি মহিলাটি জেতে, শি শুড টেক দ্য প্রিন্সেস পাপি, তাহলে সে রাজকুমারের কুকুরছানাটা নিয়ে নেবে। অ্যান্ড ইফ সি লস্ট ইট, যদি সে হেরে যায়, শি শুড গিভ ইট টু দ্য প্রিন্স এ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, তাহলে সে রাজকুমারের কাছে যেমন কুকুরছানা আছে ঠিক হুবহু একটা কুকুরছানা তাকে দেবে। দ্য লেডি ওন এগেন, মহিলাটি আবার জিতে গেল। অ্যান্ড স্টোরড অ্যাওয়ে দ্য পাপি ইন অ্যানাদার হোল, এবং তাই সে কি করলো সেই কুকুরছানাটাকে ভরে দিল। স্টোরড মানে হচ্ছে ভরে দেওয়া, কোথায় ভরে দিল না অ্যানাদার হোল, আর একটা গর্তে উইথ এ প্ল্যাঙ্ক আপন ইট, তার ওপরেও কিন্তু তক্তা দেওয়া ছিল। তাহলে মনে রাখবে দ্বিতীয়বার শর্ত হয়েছিল হচ্ছে কুকুরছানাকে নিয়ে, এবং দ্বিতীয় খেলাটাতেও কে জিতেছিল? মহিলাটা, এবং সে ওই কুকুরছানাটা নিয়ে কি করলো গর্তের মধ্যে রেখে ওপরে আবার সেই প্ল্যাঙ্ক তক্তা চাপা দিয়ে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে থার্ড টাইম, রাজকুমার তৃতীয়বার খেলার কথা বলল। এই যে বললাম জেদ চেপে যায়, হারছি মানে আমাকে জিততেই হবে। অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট, এবারে বাজি ছিল, এই ওয়েজার মানে হচ্ছে বাজি। এবারে কি কি বাজি ধরলো? ইফ দ্য প্রিন্স লস দ্য গেম, যদি রাজকুমার হেরে যায়, হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি, তাহলে সে নিজেকে ওই মহিলাটির কাছে দিয়ে দেবে। টু বি ডান টু বাই হার এনিথিং সি প্লিজড, এবং সে যা ইচ্ছা খুশি করতে পারে। প্লিজড মানে সন্তুষ্ট, মানে সে নিজেকে বাজি রাখলো আমি হেরে গেলে তুমি আমাকে নিয়ে নেবে এবং তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা করতে পারো। অ্যান্ড দ্যাট ইফ হি ওন, যদি সে জিতে যায়, দ্য লেডি শুড গিভ হিম এ ইয়ং ম্যান এক্স্যাক্টলি লাইক হিমসেলফ, তাহলে ওই মহিলাটি কি করবে? হুবহু তার মতো দেখতে একটা যুবক মানুষকে তার কাছে ফেরত দেবে। দ্য লেডি ওন দ্য গেম এ থার্ড টাইম, তো মহিলাটি কি হলো? তৃতীয়বারের জন্য খেলাটা জিতে গেল। তাহলে মনে রাখবে তিনবার খেলা হলো, তিনবারেই কিন্তু এই মহিলাটি রাজার যে বড় ছেলে ছিল তাকে হারিয়ে দিল। আর এবারে শর্ত ছিল তাকে নিয়ে নেবে। সি দেয়ারফোর কট হোল্ড অফ দ্য প্রিন্স, তাই সে রাজকুমারকে বন্দি করলো। কট হোল্ড মানে বন্দি করা। অ্যান্ড পুট হিম ইন এ হোল, তাকেও একটা গর্তের মধ্যে রাখলো। কভার্ড ওভার উইথ এ প্ল্যাঙ্ক, এবং ওপরে তক্তা চাপা দিয়ে দিল।
নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল। এখন এই যে সুন্দরী মহিলাটি সে আসলে কিন্তু মহিলা নয়, সি ওয়াজ এ রাক্ষসী, সে ছিল একটা রাক্ষসী, ওই জন্যই অপ্সরার মতো রূপ। আর রূপে ভুলে গেছে আমাদের রাজকুমার, আসলে এই মহিলাটি কি, সে হচ্ছে একটা রাক্ষসী। হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে, ফ্লেশ মানে মাংস, তার মানে কি নরখাদক রাক্ষসী, এ মানুষ খায়। অ্যান্ড হার মাউথ ওয়াটার্ড, এবং তার মুখে জল চলে এলো অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়ং প্রিন্স, এই যুবক রাজকুমারের নরম তুলতুলে শরীর দেখে। এখানে টেন্ডার বডি বলবে, নরম তুলতুলে শরীর, 16 বছর বয়স তো নরম তুলতুলে বেশ একদম কচি মাংস পাবে, এটা দেখে কি হলো, ওই রাক্ষসীর জিভে জল চলে এলো। বাট অ্যাজ সি হ্যাড হার ফুড দ্যাট ডে, কিন্তু যেহেতু সেই দিন তার খাবার খাওয়া হয়ে গেছিল, সি রিজার্ভ দ্য প্রিন্স, সে এই রাজকুমারকে বাঁচিয়ে রাখলো ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, পরের দিনের খাবার জন্য। মিল মানে খাবার, আর ফলোয়িং ডে মানে পরের দিন। তাহলে আজকে তার অলরেডি খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি, ভাবলো রাজকুমারকে কবে খাবো, আগামীকাল, তাই জন্য সে রিজার্ভ, তাকে সঞ্চয় করে রাখলো বা জমিয়ে রাখলো। দেখো এরপরে একটা ছবি দেওয়া আছে, আর এখানেই আমাদের 38 পেজ মানে 38 পাতা শেষ হলো। গল্পটা যথেষ্ট বড়, আমি একটা ভিডিওতে তাই কভার করছি না। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই গল্পটার পার্ট 2 তোমরা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। 5 পাতার গল্প, আজকে 2.5 পাতা পড়ালুম, 38 পাতা পর্যন্ত। তো পার্ট 2তে আমরা কি করব, 39 পাতা থেকে গল্পটার শেষ অংশটুকু পড়ব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু এই গল্পের পার্ট 2 তোমরা কিন্তু এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য, তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং পরবর্তীকালে সেমিস্টার 3 এবং 4-এরও সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।